আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা গতকালকে নয় আবার একটা নতুন লাইভ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কম্বাইন্ড পোস্ট অফিসার জেনারেলের এই পরীক্ষায় প্রায় 1800+ ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে। 1800টা ফ্যামিলির মুখে হাসি ফুটবে এই পরীক্ষার মাধ্যমে। তো অনেক বড় একটা পরীক্ষা, আপনারা সবাই বুঝতে পারতেছেন। এই পরীক্ষার ম্যাথ অংশের সমাধান আমরা এখন দিব। আজকে পরীক্ষাটা বিকালের দিকে হয়েছে। তো এখানে ম্যাথ আসছিল টোটাল 20টা, তার মধ্যে 5-6টা প্রশ্ন অনেক লেংদি ছিল। গতকালকেও বলছিলাম যে আসলে কিছু প্রশ্ন বাদ দিতেই হবে। ধরেন আপনি চাইলেও করা যাবে না, মানে মনে হচ্ছে যে এটা পারবো তারপরও করবেন না। কারণ কি, যে সময়টা লাগে এই সময় আরো 5টা প্রশ্নের উত্তর দেওয়া যায়। তো এইটা সিলেক্ট করাটাও খুবই ইম্পর্টেন্ট, যে কোন কোন প্রশ্ন আপনি সমাধান করবেন আর কোন কোন প্রশ্ন চোখে দেখে বাদ দিবেন। তো এইটার জন্য আসলে অভ্যস্ততা তৈরি করা জরুরি। আমাদের অনেকের ইন্টেনশন থাকে 20-এ 20 পাইতে হবে, কারণ ম্যাথ তো সব পারতে হবে। বিষয়টা আসলে পরীক্ষার হলে সিচুয়েশন অনুযায়ী ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে। তো যাই হোক, আমরা শুরু করতেছি। আমরা লেংদি প্রশ্নগুলো একটু পিছনের দিকে দিছি। এর কারণ হচ্ছে যে শুরুতে ওই লেংদি প্রশ্নগুলো সমাধান করতে গেলে অনেকের মনোযোগের ঘাটতি হয়ে যাবে। আমরা দেখব আমাদের আজকের সমাধানগুলো প্রথমে পাটিগণিত, তারপরে বীজগণিত, তারপরে জ্যামিতি। ঠিক আছে? এবার আপনারা সবাই জানেন যে আমরা গতানুগতিক সমাধানের সাথে পরীক্ষার হলে অ্যাপ্লিকেবল লজিক্যাল শর্টকাট এবং কিছু স্পেশাল টেকনিক নিয়ে আলোচনা করি প্রত্যেকটা সমাধানের ক্লাসে, যেটা আপনাদের পরীক্ষার হলে খুব দ্রুত উত্তর বের করার জন্য অনেক বেশি উপযোগী। এই জন্যই আমাদের ক্লাসগুলো আপনাদের দেখা জরুরি, বিশেষ করে যারা সামনে আরো অনেক পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য। কারণ হচ্ছে যে আপনি ম্যাথ ভালো পারেন, কিন্তু পরীক্ষার হলে টাইম মেনটেন করতে না পারার কারণে আপনার পরিচিত ম্যাথ, চেনা ম্যাথও সমাধান করে আসতে পারতেছেন না। এই সমস্যার সমাধান আসবে কিভাবে? পরীক্ষার হলে সিচুয়েশন হ্যান্ডেলিং এর মাধ্যমে। আর এই পরীক্ষার হলে সিচুয়েশন হ্যান্ডেলিংটা একদিন দুই দিনে শিখবেন না, এরকম অনেক ক্লাস এবং নিজে নিজে এক্সপেরিমেন্ট চালানোর মাধ্যমে আপনি শিখতে পারবেন। তাহলে আমরা শুরু করতেছি আমাদের আজকের ক্লাসটা একটু শেয়ার করে দিবেন সবাই। ঠিক মতো শুনতে পারতেছেন তো সবাই নাকি? তো আসি প্রথম প্রশ্নটা দেখেন। 1 নাম্বার বলতেছে যে 8 ওয়ার্কার্স ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 days বাই ওয়ার্কিং 9 hours পার ডে। তার মানে 8 জন ওয়ার্কার একটা কাজ 15 দিনে করতে পারে যদি তারা 9 ঘন্টা করে কাজ করে। ইফ 12 ওয়ার্কার্স আর অ্যাসাইন দ্য সেম ওয়ার্ক, যদি 12 জনকে ওই সেম কাজের জন্য অ্যাসাইন করা হয়, হাউ মেনি আওয়ার্স পার ডে মাস্ট দে ওয়ার্ক টু ফিনিশ ইট ইন 10 days। তাদেরকে ওই সেম কাজটা 10 দিনে শেষ করার জন্য প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে। ঐকিক নিয়মের 3 ধাপের খুব বেসিক একটা প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন মাত্র 10-15 সেকেন্ডে অ্যান্সার করা যাবে। 8 গুণন 15 গুণন 9 ইকুয়াল টু 12 গুণন x গুণন 10। এই 12 আর 10 গুণ করলে 120 হয়, 8 আর 15 গুণ করলেও 120 হয়। 120 বাদ দিলে x এর মানটা হচ্ছে 9। এই 9 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এখন এত দ্রুত এরকম একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারলে অনেকে নিজেই অবাক হয়ে যাবেন, কিন্তু আসলে এইভাবেই অ্যান্সার দেওয়া সম্ভব। আমরা আমাদের পেইড কোর্সগুলোতে এইভাবেই প্রচুর অঙ্ক সমাধান করা শেখাই। এখন আসি, যদি আপনি ক্লাস 8-এর ঐকিক নাম্বার 7-এর ঐকিক নাম্বার মতো করে চিন্তা করেন, তাহলে এইরকম হবে যে শেষে 9 আওয়ার্স না, 8 জন ওয়ার্কারকে যদি 15 দিন করে কাজ করে তাহলে কাজ করতে হবে 9 ঘন্টা। একজন ওয়ার্কার যদি কাজ করে তাহলে বেশি ঘন্টা কাজ করতে হবে। 15 দিন কাজ না করে যদি একদিনে কাজটা করতে চায় তাহলে আরো বেশি দিন লাগবে, এই জন্য 15 গুণ। তার মানে কি দাঁড়ালো? 9 গুণন 8 গুণন 15। এরপরে ওয়ার্কারের সংখ্যা হয়ে গেল 12 জন ওয়ার্কার, বেশি ওয়ার্কার, তাহলে ভাগ। আবার 10 দিন বেশি দিন সময় পাবে, তাহলে আবার ভাগ। দেখেন, এই যে 10 আর 12 গুণ করে 120, আর এই যে 8 আর 15 গুণ করলে 120, 120 ডাইরেক্ট কাটা। 2, 3, 5 দিয়ে কাটার দরকার নাই, বরং বাড়ায় কাটবেন, তাহলে ডাইরেক্ট হবে। তাহলে এই যে 9 আনসার। তো এখানে অনেকের উপরে নিচে কঠিন লাগে, বাট এইটা হচ্ছে এমডিএস মেথড। এমডিএস মেথডের বেসিকটা হচ্ছে যে যদি ম্যান, ডেস এবং আওয়ার্স থাকে তাহলে সবগুলাই গুণ হয়, আর যেই পাশে ম্যান, ডেস, আওয়ার এর মধ্যে একটা নাই সেটাকে এক্স ধরে বাকিগুলো গুণ হয়। আর পাশাপাশি উভয় পাশে সমীকরণের দুই পাশে সংখ্যা কাটাকাটি করা যায়।
তো এটার জন্য আপনারা চাইলে আমাদের ইউটিউবে এমডিএস মেথডের একটা সুপার ক্লাস আছে, যেটা প্রত্যেকটা জব প্রত্যাশী দেখা দরকার। আপনি যদি দেখে না থাকেন এখনো, অবশ্যই অবশ্যই দেখে নেবেন। তাহলে এরকম যে কোনো 3 ধাপ, শুধু না 4 ধাপের ঐকিক নিয়মের অঙ্ক পরীক্ষার হলে কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবেন। আর না হলে কি হবে, কোনটা উপরে কোনটা নিচে আর কোনটা গুণ কোনটা ভাগ হবে, এটা ভাবতে ভাবতে আপনার ডাবল সময় চলে যাবে। 2 নম্বর প্রশ্ন দেখেন, বলতেছে যে 2 numbers আর ইন দ্য রেশিও 4:7। দুটা সংখ্যার রেশিও হচ্ছে 4:7। ইফ 12 ইজ অ্যাডেড টু ইচ নাম্বার, যদি প্রত্যেকটা সংখ্যার সাথে 12 যোগ করা হয়, দ্য রেশিও বিকামস 5:8। তাহলে ওই আগের 4:7 রেশিওটা হয়ে গেল 5:8। হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার? তাহলে বড় সংখ্যাটা কত, এটা বাড়ি করতে হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার 12 × 7 = 84। এতটুকু লিখেই বলা সম্ভব। এখন বলতে পারেন আপনার আনসার মুখস্থ আছে অথবা অনেক টেকনিক জানেন, এই জন্য আমরা তো সাধারণ স্টুডেন্ট জানি না। ভাই, আমাদের স্টুডেন্টদেরকেও আমি এগুলো শেখাইছি। এখন কেউ যদি এত দ্রুত পারে, সেটা আমি একাই না, আমার স্টুডেন্টরাও পারার কথা। কিভাবে সেটা দেখব। ধরেন একটা রেশিও আছে 4:7। এই রেশিওর দুইটা সংখ্যার সাথে নতুন করে সেম টাইপের কোন সংখ্যা যোগ করে নতুন রেশিওটা হয়ে গেল 5:8। যেহেতু এই সংখ্যা, এই অনুপাতের এই রাশি দুটার সাথে সেম টাইপের সংখ্যা যোগ করা হয়েছে, তাহলে এইখানকার ইনক্রিমেন্ট তো সেম হওয়ার কথা। 7 থেকে 8 দেখেন এখানে 1 বাড়ছে, 4 থেকে 5 এখানে 1 বাড়ছে। তাহলে এই 1 যেহেতু বাড়ছে, দুই জায়গায় সেম আছে, সবসময় সেম থাকে না। অনেক সময় 5 অনুপাত এখানে 6 থাকতে পারতো, তখন দেখা যেত উল্টাপাল্টা অনেক হিসাব করা লাগতো। বাট সেটা পরে, সেটা আমাদের বেসিকটা শিখলে হবে। তাহলে এই যে 7 8 হয়ে গেল, 4 5 হয়ে গেল, মানে 1 অংশ বাড়লো। এই 1 অংশের ভ্যালু হচ্ছে এই যে 12 যোগ করা হয়েছে না, তাহলে 12। তাহলে চাইছে বড় সংখ্যাটা কত। এইখানে বড় সংখ্যাটা হচ্ছে প্রথম রেশিওর বড় সংখ্যাটা 7। তাহলে 7 12, এই যে 7 12 84। এই জিনিসটা আমার চোখে ভাসতেছে দেখে আমি ডাইরেক্ট অ্যান্সার বললাম 7 12 84। আপনি তো ওই 7 আর 8 এর গ্যাপ 1, 4 আর 5 এর গ্যাপ 1, এটা সম্বন্ধে বেসিক নলেজে নাই। তাহলে আপনি কিভাবে পারবেন? হ্যাঁ, আপনি পারবেন। ক্লাস 9 এর একটা ছেলেকে যদি অঙ্ক করতে দেওয়া যায়, সে যখন এইভাবে অঙ্ক করবে, ধরি একটি সংখ্যা 4x আর একটি সংখ্যা 7x, তাহলে প্রশ্ন মতে 4x + 7, 7x + 12 = 5/8। এখন আর গুণ করব, বিয়োগ করব, যোগ করব, x এর মান বাইর হবে 12, আর x এর মান বাইর হওয়ার পরে 7x এর মান বাইর হবে 7 12 84। তো এই জিনিসটা তো আমরা ক্লাস 7-এ, ক্লাস 8-এ, ক্লাস 9-এ, তারপরে যত জবের ম্যাথ করছে সবখানে শিখছি। কিন্তু এই এতটুকু শিখেই কেন আমরা বসে থাকবো? এইটা পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে গেলে যে ডাবল সময় লাগবে, ওই সময়টা কেন আমরা একটা স্পেশাল টেকনিক শিখবো না? এইটা শেখার জন্য আপনাদের জাস্ট ইউটিউবে রেশিও ম্যাজিক বাই খায়রুল আলম লিখে সার্চ দিলে, আজ থেকে 3-4 বছর আগে আমি একটা ক্লাস নিছি, টপিকটার নাম হচ্ছে অনুপাতের ম্যাজিক। আপনি যদি প্রথম 10 মিনিট মাত্র ক্লাস করেন, তাহলে এই টেকনিকটা, এইরকম রেশিও দিয়ে শত শত অঙ্ক সেকেন্ডে সেকেন্ডে করা যাবে, সেই ম্যাজিকটা শিখে যাইতে পারেন। কিন্তু লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা শহরে আসেন, বাট ওই ক্লাসগুলো দেখেন নাই। তাহলে কি হবে? তাহলে গতানুগতিক ভাবে অঙ্ক করতে থাকবেন আর সময় নষ্ট হবে। এখন দোষ কি আমাদের, নাকি আমরা যদি বলি যে প্রশ্নটা সহজ আর আপনি বলেন যে না অনেক কঠিন, আমি যদি বলি যে 10 সেকেন্ডে সমাধান দেওয়া সম্ভব, আপনি বলবেন 1 মিনিটও সম্ভব না? কে সঠিক কে বেঠিক? নিজ নিজ অবস্থান থেকে সবাই সঠিক, কিন্তু আলটিমেটলি আপনারা এরকম জবের পরীক্ষা দিতে গেলে দিন শেষে ফিরে আসতে হবে টেকনিকে। কারণ উপায় নাই তো, আপনার এত কম সময়, 100টা প্রশ্ন, তাহলে আপনি কিভাবে টাইম সেভ করবেন বলেন? ওইভাবে XYZ ধরে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করলে কি আপনার স্পিড বাড়বে? হ্যাঁ, আমরা বেসিকটা ওখানে শেখাই, কিন্তু পরীক্ষার ফল উপযোগী এই টেকনিক। এখন কেউ যদি টেকনিকটা শিখতে চান, আমাদের ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলতেছে, সবাইকে এই দুটা প্রশ্ন বুঝতে পারছেন? কেমন লাগলো সমাধান দুটা বলেন দেখি। প্রথম যে সমাধান দুটা আমরা করলাম, এই সমাধান দুটা কি সবাই ধরতে পারছেন? যারা লাইভে আছেন একটু রেসপন্স করবেন, আমরা একটু আপনাদের মতামতটা দেখতে চাই। ঠিক আছে?
ওকে, 3 নম্বর বলছে 2 ডিজিট নাম্বার ইজ 4 টাইমস দ্য সাম অফ ইটস ডিজিটস। তাহলে একটা 2 ডিজিটের সংখ্যা এটা হচ্ছে তার ডিজিট গুলার যোগফলের থেকে 4 গুণ। If the number obtained by interchanging the places of the digits is 18 greater, যদি সংখ্যা দুটার ডিজিট গুলা ইন্টারচেঞ্জ করা হয়, মানে এককের অঙ্ক দশক, দশকের অঙ্ক এককে নিয়ে আসা হয়, তাহলে নতুন যে সংখ্যাটা তৈরি হয় সেই সংখ্যাটা হচ্ছে 18 বেশি। দেন দ্য অরিজিনাল নাম্বার মানে সংখ্যাটা যখন ছোট ছিল তখন ওই সংখ্যাটা কত, হোয়াট ইজ দ্য নাম্বারটা, ঠিক আছে, কত এটা বাইর করতে হবে। এখন এইখানে 4 টাইমস দেখে আপনি যদি এক্স ওয়াই এ জে, হ্যাঁ, এটার কাহিনী করতে যান তাহলে আপনার পরীক্ষা দেওয়া লাগবে না ভাই, আপনার হচ্ছে রিটেনে পাস করা যাবে, কিন্তু এটা রিটেন পরীক্ষাতে আপনি যান না, আপনি এমসিকিউ দিতে। তো এখানে সবার আগে দেখেন 4 টাইমস, তার মানে কি, ধরেন এখানে 2 আর 4 হচ্ছে 6, 2 মানে ডিজিট গুলোর যোগফল 2 আর 4 মিলে হচ্ছে 6, আর এই সংখ্যাটা হচ্ছে এই ডিজিটের যোগফলের থেকে 4 গুণ, ঠিক আছে। তো এখন আসি, এই 4 গুণ কি অ্যান্সার না, এটা হচ্ছে এই প্রথম শর্তটা পূরণ করলো। এখন তারপরে কি বলতেছে যে এটা যখন ইন্টারচেঞ্জ করা হয়, মানে 24 কে যদি 42 করা হয় তাহলে এই আগের 24 এর সাথে 42 এর ডিফারেন্সটা 18 হয়। তাহলে 3 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা এই যে 18 সাথে মিলে গেছে যেহেতু, তাহলে এই অ্যান্সার। এখন দেখেন 42 এর ক্ষেত্রে কি হচ্ছে, 4 আর 2 এর যোগফল 6, 6 দিয়ে 42 কে ভাগ করলে 7 গুণ হচ্ছে, এখানে তো 4 গুণ বলছে, এটা বাদ। 36 এর ক্ষেত্রে 9, 6 আর 3 9, 9 এর 4 গুণ হচ্ছে, ঠিক আছে, কিন্তু 36 কে উল্টাই দিলে যে 63 হয়, এই 63 আর 36 এর ডিফারেন্স 18 না। কত ওইটা বাইর করা যাবে না, আপনি অনেকে এটা বাইর করে করে বাইর করেন, বাইর করার তো দরকার নাই, চোখের আইডিয়া নাই যে এখানে 18 হবে না, বাস শেষ। সবখানে টাইম সেভ করতে পারতে হবে। 84 আর 48 এর ডিফারেন্স তো অনেক বেশি, তো এখানে তো 18 হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওই অপশনগুলো যদি শুরুতে দিতাম তখন তো ওই অপশনগুলো দিয়ে আপনি চেষ্টা করতেন। এই জন্য এইভাবেও চিন্তা করতে হবে যে এটা বিয়োগ করে বিয়োগফল বাইর করা যাবে না, এখানে বিয়োগ দেখেই বুঝতে হবে যে ডিফারেন্সটা 18 হতে পারে না। ওকে, সবাইকে ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। 4 নাম্বার, if a positive integer leaves a remainder of 5 when divided by 12, what remainder will 7x square plus 3x plus 4 leave when divided by 6? এই রিমাইন্ডারের প্রশ্নগুলো সংখ্যা অধ্যায়ের খুব ক্রিয়েটিভ একটা প্রশ্ন, আমাদের ব্যাংক ম্যাথে বা অ্যাডভান্স ম্যাথে এরকম প্রশ্ন আছে, ঠিক আছে, রিমাইন্ডার রিলেটেড। তবে এই প্রশ্নটাতে একটু মানে ব্যতিক্রম ভাষাগত ব্যাপার ছিল, সেটা আমরা দেখবো। তাহলে একটা পজিটিভ নাম্বার হচ্ছে ইন্টিজার লিভস এ রিমাইন্ডার অফ 5, মানে একটা সংখ্যা ভাগশেষ 5 হয় when divided by 12, যখন 12 দিয়ে ভাগ করা হয়। তার মানে 12 দিয়ে একটা অজানা সংখ্যাকে ভাগ করতে গেছি, ভাগ করে যে ভাগফল একটা আসছে আর ভাগশেষ আসছে 5, তাহলে এই সংখ্যাটা কত? এই সংখ্যাটা অনেক কিছু হইতে পারে, কিরকম, ধরেন ভাগশেষ যদি 0 হয় তাহলে এই সংখ্যাটা 5, ভাগশেষ যদি 1 হয় তাহলে এই সংখ্যাটা 12 কে 12 আর 5 17, ভাগশেষ যদি 2 হয় তাহলে এই সংখ্যাটা, তাহলে দেখেন ওই ধরি সংখ্যাটা লেট দ্য নাম্বার ইজ এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা হবে 5, খেয়াল করেন 5 দিয়ে শুরু হবে, কারণ ভাগফলটা 0 যদি ধরি তাহলে 12 শূন্যের 0, 5 থেকে 0 বাদ দিলে 5, কারণ আমার তো ভাগফল দরকার নাই, আমার সংখ্যাটা দরকার। তাহলে 5 হবে 12 কে 12 আর 5 17, 3 12 দুনা 24 আর 5 29, 3 12 36 আর 5 41, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্সার কোনটা? অ্যান্সার কিন্তু এখন না, আমরা জাস্ট এক্স মানে এই যে এ পজিটিভ ইন্টিজার এইটা পাইলাম, মানে এটা দেখতেছি অনেকগুলো আসতেছে, আর কোনটা নিব সমস্যা নাই, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। এখন হোয়াট রিমাইন্ডার উইল এইটা 7x স্কয়ার প্লাস 3x প্লাস 4 লিভ ওয়েন ডিভাইডেড বাই 6 দ্বারা যদি ভাগ করা হয় তখন ভাগশেষ কত থাকবে? তাহলে এইখানে আমরা এক্স এর জায়গায় মানে ওই অজানা সংখ্যাটা এক্স এর মান, তাহলে আমরা এক্স এর মানে 5 17 29 41 যে কোনো কিছু বসায় অ্যান্সার বাড়ি করতে পারি, কিন্তু আমরা সব থেকে ছোটটা বসাবো তাহলে সংখ্যাটা ছোট হবে। এটা কিন্তু মিডিল টার্ম হচ্ছে না, কোনো সাইজ করা যাচ্ছে না, তাহলে এক্স স্কোয়ার 3x প্লাস 4, এক্স স্কোয়ার মানে হচ্ছে এই যে এক্স এর সর্বনিম্ন মান 5 ধরে স্কোয়ার করলাম, ঠিক আছে, প্লাস 3 × 5 প্লাস 4, তার মানে 7 25 175 প্লাস 3 5 15 আর 4 19, তাহলে হচ্ছে 5 5 25, 5 25 125, 7 25 175, ঠিক আছে। তাহলে 175 আর 90 আর 94, তাহলে 194, এটা কি অ্যান্সার? না, 194 হচ্ছে আমাদের সংখ্যাটা পাইলাম আমরা। এখন আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে যে এই 194 কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
তাহলে 194 যদি আমি 6 দ্বারা ভাগ করি, 3 6 18 থাকতেছে 16, 94, হ্যাঁ থাকতেছে হচ্ছে 14, আর 6 2 12 থাকতেছে 2, তার মানে ভাগশেষ হচ্ছে 2। 4 নম্বর প্রশ্নের অ্যান্সার সি, ভাগশেষ 2। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। এই প্রশ্নগুলা আমাদের ঈদের পর পরে ব্যাংক রিসেন্ট ম্যাথ বইটা বাইরে হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ব্যাংকের এমসিকিউ এবং ব্যাংকের রিটেনের বিগত 2 বছরের যত প্রশ্ন আছে সবগুলোর সমাধান আমরা দিয়ে দিব, আপনারা বইটা কালেক্ট করতে পারেন। আমাদের বইয়ের প্রশ্ন সমাধানগুলো পড়বেন, দেখবেন, খুব ভালো লাগবে। মনে হবে যে আপনার যেভাবে সমাধানটা হলে বুঝতে পারতেন, আপনার মনের ভাষাগুলো আমাদের বইয়ের সাইডে সুন্দর করে লেখা আছে, ব্যাখ্যা দেওয়া আছে, শর্টকাট টেকনিক দেওয়া আছে, ঠিক আছে? তারপরে বেসিক আলোচনা করে দেওয়া আছে। তো এই বিষয়গুলো তো আসলে মানে কি বলবো, অনেক রিসার্চ এবং অভিজ্ঞতার ফসল। দাঁড়াইলেই যে এরকম বই লেখা সম্ভব বিষয়টা এরকম না, ঠিক আছে? সময় শ্রম দেওয়া লাগে। আসি 5 নাম্বার। A boat takes 5 hours to travel 45 কিলোমিটার upstream and 3 hours to travel the same distance downstream. What is the speed of the stream? তাহলে এখানে 5 ঘন্টায় 45, তার মানে 1 ঘন্টায় 9, 3 ঘন্টায় আবার সেম ডিস্টেন্স 45, তার মানে 1 ঘন্টায় 15। এখন চাইছে কি, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, স্রোতের গতি কত? তাহলে ডাউন মানে অনুকূল আর আপ মানে প্রতিকূল, তাহলে অনুকূল আর প্রতিকূল বিয়োগ করে 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে কি হয়, স্রোতের গতি বাই হয়। তাহলে এইখানে 5 নাম্বার প্রশ্নের স্রোতের গতি হচ্ছে 3। এখন এই পাশে বাংলা কথাগুলো বা ইংরেজি শব্দগুলো লিখে নাই দেখে অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এই ধরনের প্রশ্ন সমাধান করতে গেলে ওই ডাউন স্ট্রিম মানে কি আর আপ স্ট্রিম মানে কি, এই কনফিউশনে যদি কেউ থাকেন ভাই, তার কাজ হবে না। ওগুলা আগেই ক্লিয়ার করে ফেলতে হবে। আমরা শিখতেছি যে পরীক্ষার হলে সলভের স্টাইল, ঠিক আছে? ওকে, আশা করি ভাষা মানে কথার সাথে সংখ্যাগুলো মিলাই নেবেন, তাহলে হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। এ ল্যাপটপ ইজ সোল্ড এট 12% লস, 12% লসে একটা ল্যাপটপ বিক্রি করা হলো। ইফ ইট ওয়ার সোল্ড ফর টাকা 4800, যদি 4800 বেশি দামে বিক্রি করা হইতো, দেয়ার উড বি 18% প্রফিট, তাহলে 12% ক্ষতির জায়গায় 18% লাভ হইতো। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য ল্যাপটপ, ল্যাপটপের কস্ট প্রাইসটা কত? তাহলে এই যে 12% আর 18% মিলে হচ্ছে, এই যে 12 আর 18 মিলে মোটের ডিফারেন্স হচ্ছে 30%। এই 30% এর ভ্যালু হচ্ছে 48,000। তাহলে 100% এর ভ্যালু কত? তাহলে 30-এর থেকে 48 হচ্ছে 16 গুণ, ঠিক আছে? তাহলে এই 0 0 বাদ দিলাম, 16 গুণ মানে 160 গুণ। তাহলে 100% এর ভ্যালু হবে এই 160 এর সাথে 2টা শূন্য অ্যাড, তার মানে 16,000। তাহলে এই 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, 16,000। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? কি এই দুটো প্রশ্ন কেমন লাগলো, ধরতে পারছেন তো? 7 নম্বর প্রশ্ন দেখেন, এটা ভেনচিত্রের একটা প্রশ্ন, আবার শতকরার প্রশ্ন বলতে পারেন। বড় মনে হচ্ছে না রিডিং পরে, অঙ্কটা দেখে সাইজে বড়, কিন্তু এইরকম সাইজে বড় অঙ্কগুলোকেও খুব সহজে সাইজ করা যায়, মানে দ্রুত করা যায় যদি আপনি ডিজিট গুলাকে দ্রুত কাজে লাগান। তো আপনার পড়ার স্টাইলটা এমন হবে যে একবার পরে আপনি ডিজিট নিয়ে অ্যান্সার বাই করে ফেলবেন, আর বড় অঙ্ক থেকে ঘাবড়ে যাওয়া যাবে না। তাহলে দেখি, in an examination 70% student passed in physics and 60% student passed in chemistry। তাহলে তো ভেনচিত্রের প্রশ্ন, তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রি পাস কত, 70% আর 65%। if 45% student pass in both, তাহলে এখানে 45% গেল, 65 থেকে 45 গেলে এখানে 20, 70 থেকে 45 গেলে 25, ঠিক আছে? আচ্ছা, এখন উত্তর কি চাইছে, passed in both the subject and 42 student failed in both the subject। দেখেন, এই ভেনচিত্রের প্রত্যেকটা পজিশন নিয়ে জানতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল, পুরোটাই পাস, এটা সিঙ্গেল পাস, এটা উভয় পাস। এটা হচ্ছে এক বিষয়ে পাস কিন্তু অন্য বিষয়ে ফেল, এটা হচ্ছে এক বিষয়ে পাস কিন্তু অন্য বিষয়ে ফেল। আর এদের বাইরে যারা আছে 42 জন, এরা হচ্ছে এই বিষয়ে ফেল, এই বিষয়ে ফেল, কারণ কি এরা পাশের ভিতরে তো ঢুকতেই পারে নাই, বৃত্তের ভিতরে ঢুকলে পাস হইতো। তাহলে এই 42 জন যখন বললো, আমাদের টার্গেট হচ্ছে এটা পার্সেন্টেজে কত এটা বাড়ি করা, কারণ এগুলো তো পার্সেন্টেজ প্রশ্নের অনুযায়ী। তাহলে এই 42 জন কত পার্সেন্ট, আমাদের টোটাল যেহেতু 100% মিলাইতে হবে, তাহলে আমরা দেখি যে এই পুরো বৃত্তটা তো 70%, এটা 20%, দেন 25 আর 45 যোগ করার দরকার নেই, কারণ এটা পুরোটাই তো 70, আর 20 মিলে 90। তাহলে বৃত্তের ভেতরে 90 হলে বাইরে হচ্ছে 10%, 10% এর ভ্যালু 42। উত্তর কি চাইছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট? তাহলে টোটাল স্টুডেন্ট হচ্ছে 100%, 100% এর মান হচ্ছে 420। এবং এটা খুব দ্রুতই করা সম্ভব, কারণ ডিজিট গুলো খুব সহজ দেওয়া ছিল, ঠিক আছে? তো আশা করি এই ভিতরের এই যোগফলটা 90%,
আর এইটা 100% থেকে 90% বাদ দেওয়ার পরে এই 10% আসলো। তাহলে অ্যান্সার হচ্ছে 420 জন। খুব বেশি জটিল কিছু না, ভেন চিত্রের বেসিক আইডিয়া থাকলে এগুলা পারার কথা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, আচ্ছা এখানে ফ্র্যাকশনটা আমাদের একটু উঠে গেছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে, আমরা একটু দেখি। এখানে রুট গুলো ছিল এইভাবে, রুট ওভার, এটা রুট ওভার, এটা রুট ওভার। তো এরকম রুট ওভার দিলে অনেকে ঘাবড়ে যান, কারণ সংখ্যাগুলো যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না। তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এই সংখ্যাগুলো সবগুলোতে রুটের সংখ্যাটা সিমিলার একটা আসবে। ঠিক আছে, কিরকম সিমিলার আমরা দেখতেছি। ঠিক আছে, দেখেন ধরুন আছে 32 পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু 32-এর সাথে পূর্ণবর্গ একটা সংখ্যার গুণফল অবস্থা 16 দুগুণা 32, তাই না? তাহলে √4 আর 2, তার মানে 16-এর উপর রুট আর 2 যদি হয়, তাহলে এটা থেকে ডাইরেক্ট লেখা যায় 4√2। কেউ যদি 4√2 ডাইরেক্ট না বুঝেন, তাহলে এই যে 16 গুণন 2, তাহলে 2টার রুটটা ছাড়ানো যাচ্ছে না, কিন্তু 16টাকে ছাড়ানো যাচ্ছে। এই √2 পাওয়ার কারণে আমরা বুঝে নেব যে এগুলোতে √2 খেলা আছে। 98 মানে হচ্ছে 49 গুণন √2, তার মানে 7√2। 288, তার মানে এখান থেকে √2 আলাদা করতে হবে, তার মানে 2 একটা আলাদা থাকবে। ওই 2টা এই রুটটাকে ডিলিট করতে পারবে না, তাহলে √2টা আগেই দিয়ে দিলাম। আর 288 থেকে 2 বাদ গেলে থাকে 144। 144-এর উপর রুট হলে 12 হয়, তার মানে 12√2 - 7√2 + 4√2। 12 আর 7 4 মিলে হচ্ছে 16টা √2। 16টা √2 থেকে 7টা √2 বাদ দিলে হবে 9টা √2। এই দেখেন √2 খুবই ইন্টারেস্টিং লিঙ্ক। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সি, 9√2। কালো ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে এই কালো ভগ্নাংশগুলো দেখা যাচ্ছে না। তো আশা করি মূল পয়েন্টটা বুঝতে পারছেন যে কিভাবে সমন্বয় করতে হয় এটা। ঠিক আছে, ওকে। তাহলে এই বন্ধু সবাই ক্লিয়ার? নেক্সট আসি 9 নাম্বার। ইন দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন 9, 15, 21, 17 হুইচ টার্মস ইজ 1005। এইরকম প্রশ্ন আসলে আমি ওই একটু আগে ছোট ভাইকে বললাম, এক সুপারির বাগানের হিসাব করেন, অথবা আপনার আঙ্গুল আছে না, আঙ্গুল হিসাব করেন। এখানে 5টা আঙ্গুল না, 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের মাঝখানে 1টা 2টা 3টা 4টা গ্যাপ। আমাদের ক্লাসে কিন্তু এরকম প্র্যাকটিক্যাল থিঙ্কিং আমি পড়াই। এর ফলে কি হয়, চোখের সামনে ভাসে। আর যদি না ভাসে তাহলে কি হবে, অনেকে সূত্র খুঁজতে পারবে, সূত্র দিয়েও হবে, বাট প্র্যাকটিক্যালি থিঙ্কিংটা অনেক ফাস্ট কাজ করে মাথা। তাহলে দেখেন এখানে প্রথম পদটা 9, তারপরে হচ্ছে 15, তারপরে 21, তারপরে 27, ডট 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 1005। তাহলে এই প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে গ্যাপ কত? এইখানে গ্যাপ হচ্ছে 9। 1005 থেকে 9 বাদ দিলে, এই 9 লিখে যে বিয়োগ করবেন তার মাথা কাজ করে কম। 1005 থেকে আগে 5 বাদ দেন, তাহলে 9 থেকে 5 গেল, তাহলে আরো 4 বাদ দেন, তাহলে 996। তার মানে এই মাঝখানে সবগুলা গ্যাপ যোগ করলে 996। এখানে গ্যাপ গুলার ভ্যালু কত? এক একটা গ্যাপের ভ্যালু 6। তাহলে 6 দিয়ে এটাকে ভাগ করলে কি আসবে? 6 16 96, 36 6 6 36, তার মানে 166। অর্থাৎ এই শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা গ্যাপ হিসাব করলে 166টা গ্যাপ। কিন্তু আমাদের অ্যান্সার চাইছে কি? আমাদের অ্যান্সার চাইছে যে হুইচ টার্ম। এই টার্ম মানে যা, এই 1005টা হচ্ছে কত নাম্বার গাছ। তার মানে এই যে আপনি আঙ্গুলের হিসাব করেন, এই প্রথম গাছ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5 নাম্বার গাছে যেতে হলে আপনাকে 1টা 2টা 3টা 4টা গ্যাপ পূরণ করতে হবে। 4টা গ্যাপ পরে 5 নাম্বার গাছ হয়। তাহলে আপনার যদি 166টা গ্যাপ হয়, 166-র সঙ্গে 1 যোগ করলে 167তম গাছ হবে। তাহলে 167তম মানেই হচ্ছে 167তম পদ। এন্ড এই প্র্যাকটিক্যাল কথা যদি আপনাকে ভালো না লাগে, তাহলে আসেন a প্লাস r-1 ইন্টু ডি সমান সমান এই যে 1005। তারপরে এখানে a এর মান হচ্ছে 9 প্লাস r এর মান জানি না -1, d এর মান 6 ইকুয়াল টু 1005। তাহলে হচ্ছে এই 9টা ওই পাশে বিয়োগ হলে r-1 ইন্টু 6 সমান সমান 996। r-1 সমান সমান 6 দিয়ে ভাগ করলে 166। r এর মান সমান সমান 166 প্লাস 1 সমান সমান 167। এখন আমরা যখন এইরকম প্র্যাকটিক্যালি চোখের সামনে অঙ্ক ভাষায় দেখাই দেই, তখন কি আপনাদের কারো মনে হয় যে আমরা এই নর্মাল যেভাবে অঙ্ক করে সেটা না শিখাই এটা শিখাই দিই? অনেকে আমাদের ব্যাপারে ভুল বার্তা মানুষকে দেন যে আমরা শুধু শর্টকাট শেখাই। আরে ভাই, এইটা শেখাইতে শেখাইতে মানে ফুললি ক্লিয়ার করার পরে না এটা আমাদের প্র্যাকটিক্যালি বলি। কেন বলি? কারণ প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা ফাস্ট কাজ করে মাথা। ঠিক আছে, এখানে একটা ফরম্যাটের মধ্যে সিস্টেমেটিক ওয়েতে আসতে হয়।
তো এই অ্যান্সার বাইর করতে আপনার এটা থেকে অ্যাটলিস্ট 10 সেকেন্ড কম সময় লাগবে। কিন্তু হ্যাঁ, কেউ যদি এখন প্রথমবার করতে চান তার তো সমস্যা হবে। এটা ক্লাস যারা প্রথমবার দেখছেন তার তো কঠিন লাগবে, কিন্তু যারা কয়েকবার করবেন বা আমাদের ক্লাসগুলো দেখবেন তাদের কাছে ইজি লাগবে। আসি 10 নম্বর। If x equal to 10 and y equal to 0.01, which of the following is the greatest? এখন এইখানে যদি আমি প্রত্যেকটা মান বসায় বসায় ক্যালকুলেশন করি তাহলে আমার কিন্তু সময় লাগবে। এতটুকু সময় আমার আছে কিনা, হয়তো বা অনেকের আছে, কিন্তু দ্রুত করার জন্য কি করা যায় সেটার জন্য একটু লজিক্যালি চিন্তা করা যায়। এই যে এখানে 10-এর উপর স্কোয়ার মানে 100, আর এটা এতের উপর স্কোয়ার মানে কত জানি না, কিন্তু এটা হচ্ছে 100 সামথিং, ফুল অ্যান্সার বাইর করার দরকার নেই। তাহলে এইটা হচ্ছে 200, কারণ 100 সঙ্গে তো 11 মাইনাস এটা তো অল্প একটু মান, তাহলে 200 থেকে একটু কম। আপনি যদি এটা স্কোয়ার বার করে দশমিক দশমিক বার করেন, দশমিক দশমিক আবার বিয়োগ করেন, তাহলে তো আপনি আশেপাশে ক্যালকুলেটর খুঁজবেন, নাহলে মোবাইলটা বার করার চেষ্টা করবেন, দেখবেন মোবাইল নাই, তখন কি হবে? এই জন্য একটু কুল, এইখানে 100-তে রাখলাম, মানে 100 থেকে একটু বেশি, এটা হচ্ছে 200 থেকে একটু কম। এইখানে আস, যেহেতু এইটুকু মানে 100, তাহলে 100 আর 10 গুণ করলে হচ্ছে কত? 200, সরি 1000। হ্যাঁ, এই 1000-এর সঙ্গে এইখানে 0.1-এর উপর স্কোয়ার মানে 0.001, ঠিক আছে, মানে 4টা, এটার উপর স্কোয়ার দিলে কি হবে? দূরে দূরে 4টা হবে, এখানে আছে আমাদের তারা 0। আচ্ছা 0, তাহলে এই যে 4টা গুণ করলে কি হবে? এই 1000টা কমে যাবে, অনেকটা কমে 1-এর কাছাকাছি আসবে, যাই অনেকটা কমে যাবে। এইখানে আসি, এই এক্স স্কোয়ার মানে হচ্ছে 100, আর এখানে 0.01। এইখানে যে বেসিক লজিকটা আপনার লাগবে, যেটা কারণে আপনি অনেক হিসাব জাম করতে পারবেন, সেটা হচ্ছে কি, দশমিক সংখ্যা দ্বারা মানে 1-এর থেকে ছোট কোনো সংখ্যা দ্বারা কাউকে গুণ করলে সে ছোট হয়ে যায়, আর কাউকে ভাগ করলে সে বড় হয়ে যায়। এই কথাটা মনে রাখলে এই অঙ্কটা খুব দ্রুত এই ডি হচ্ছে অ্যান্সার এটা বলা যাবে। কিন্তু আপনার যদি পূর্ণ সংখ্যার উপর শুধু লজিক থাকে, তাহলে এটা ভাগ দেখে তো আপনার মনে হবে যে এটা ছোট অ্যান্সার, কিন্তু না, এটাই সব থেকে বড় অ্যান্সার। কেন? কারণ যাকে দিয়ে ভাগ করতেছি সে হচ্ছে অনেক ছোট একটা সংখ্যা। দেখেন এই যে 100 ডিভাইডেড হচ্ছে 0.0001, এই ভাগের কারণে দশমিক যদি তুলে দেই তাহলে উপরে 1-এর পরে 4টা শূন্য লাগবে, আগে থেকে আছে 2টা শূন্য, আর 4টা শূন্য মিলে হয়ে গেল কত? হয়ে গেল 6টা শূন্য। এখানে তো 1000-এর সঙ্গে একে গুণ করলে ছোট হয়ে যাবে, আর এ তো 200 থেকে কম, এ তো 100 থেকে বেশি, আর এ হয়ে গেছে কোথায়? 10,000, 1000, 10,000, 1,00,000, তাহলে এ তো অনেক বেশি। তাহলে এটা অ্যান্সার। এখানে এক্স্যাক্টলি প্রত্যেকটা ফিগার ধরে ধরে কাউন্ট করা লাগবে না তখনই যখন আপনি দশমিকের বেসিক থিমটা মাথায় থাকবে, ঠিক আছে? ওকে, শেখার মধ্যেও আরো অনেক কিছু শেখার আছে। 10 নম্বরটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। সবাই কি বুঝতে পারতেছেন? ওকে, নেক্সট আসি 11 নম্বর। বলতেছে যে এটা সূচকের সিম্পল একটা প্রশ্ন, 3x⁴ মাইনাস 3x-1 ইকুয়াল টু 702, কিন্তু সময় সাপেক্ষ প্রশ্ন। বাট বেসিক কিছু আইডিয়া, মানে এরকম প্রশ্ন আগে থেকে করা থাকলে আপনি দ্রুত কাজগুলো করতে পারবেন। কারণ বীজগণিতে তো এরকম পাটিগণিতের মতো লজিকে জাম দেওয়া যায় না, এখানে তো লজিকের থেকে ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। হ্যাঁ, বীজগণিতে ফাস্ট করার টেকনিক হচ্ছে লাইন স্কিপ করতে হয়। তাহলে এখানে আমাদের 3x×9, আর এইখানে হচ্ছে 3x/3, ঠিক আছে, আর একটা বিয়োগ, বিয়োগ থাকলে দুটো আলাদা করে কাজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কিন্তু অলরেডি একটা লাইন জাম্প করে ফেললাম। এখন আসি আমরা 3x কমন নিব, তাহলে 3x যদি কমন নেই তাহলে 9 থেকে 3 ভাগের 1 ভাগ বাদ দিলে এইখানে হবে নিচে 3, উপরে 3 লং 27 থেকে 1 বাদ দিলে 26 ইকুয়াল টু 702, ঠিক আছে? তাহলে 3x ইকুয়াল টু 702 গুণন উপরে 3 নিচে 26, 26 এটা অবশ্যই কাটাকাটি করা যাবে। কত? 26 দুগুণা 52, থাকতেছে কত? 18, 182, 5 26-এ 130, আর দুটা 26 মিলে তাহলে 27, তাহলে 3 27-এ 81, এই পাশে আছে 3x, আর ওই পাশে 81, মানে 3x ইকুয়াল টু 3/4, x এর মান 4। এটা কি অ্যান্সার? না। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x⁴? তাহলে x⁴ মানে হচ্ছে 4/4, মানে হচ্ছে 4³ হলে হয়তো অ্যান্সার 64, তাহলে 16 হচ্ছে 256। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি, 256। ক্লিয়ার কিনা কমেন্টে একটু জানাবেন। আপনারা কি আছেন? ক্লাস কি দেখতেছেন? কি অবস্থা বলেন?
এই প্রশ্নের সমাধান ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। আমরা এরপরে প্রশ্ন দেখবো 12। ইফ x equal to log 8 to 125 and y equal to log 2 to the power 15, then what is the value of x অনুপাত y? x অনুপাত y চাওয়ার কারণে আমরা x বাই y আকারে যদি লিখি তাহলে মানটা হচ্ছে log 8 225 ডিভাইডেড log 2 ভিত্তিক লগের 15। তাহলে এটা সমান সমান আমরা ক্যালকুলেশন কিভাবে করতে পারি? দেখেন এখানে 8টাকে 2 এর বেসে আমরা সাজাবো, আর এখানে 15 উপর স্কয়ার, ঠিক আছে? তাহলে লগ এখানে 2 15, এই যে পাওয়ার 3 আর এইখানে পাওয়ার 2, এইটা মিলে এইখানে উপরে পাওয়ার 2/3 হয়। এই 2/3টা সামনে চলে আসে, তাহলে বিষয়টা হচ্ছে 2/3 লগ 2, এই 2 আর এই যে উপরের 15 এখানে থেকে গেল, আর এই পাশে হচ্ছে লগ 2 15। এই লগ 2 15 বাদ দিলে 2/3, কিসের মান 2/3? x বাই y এর মান। তাহলে x অনুপাত y সমান সমান 2 অনুপাত 3। তাহলে এই 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে a 2 অনুপাত 3। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। ওকে, তাহলে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা নেক্সটে আসি 13 নাম্বার। If the average of a natural number and its cube is 13 times the number, then the number is। তাহলে এখানে x if the average না x plus x cube divided 2 equal to 13x, কি বলছে? its cube 13 times। তাহলে এই সংখ্যাটার ঘনের যোগফলের সাথে 2 যোগ করলে গড় বাইর হবে, ঠিক আছে? তাহলে x কমন নিলে x প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 13 দুগুণা 26x, এই x বাদ, তাহলে x স্কোয়ার প্লাস x মাইনাস 26 ইকুয়াল টু 0, ঠিক আছে? এখানে কি হলো? এটা তো ভুলে গেছে। আচ্ছা, এখানে x কমন নিলে তো 1 প্লাস x স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? ইকুয়াল টু 26x, x কাটা, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25, x এর মানটা হচ্ছে প্লাস মাইনাস 5। তাহলে এখানে 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি প্লাস মাইনাস 5। প্লাস মাইনাস 5 মানে কি? যে x এর মানটা প্লাস 5 নিলেও এই হিসাবটা মিলবে, আর মাইনাস 5 নিলেও মিলবে, ঠিক আছে? আপনারা শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারেন, কোন কিছু না, এটা যার সমীকরণের প্রশ্ন। 14 নম্বর কি বলছে? ইন এ সিমালটেনাস থ্রো অফ এ পেয়ার অফ ডাইস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম ইজ গ্রেটার দ্যান 7 বাট লেস দ্যান 12? এটা মানে ডাইসের একটা বেসিক জানা থাকা লাগবে যে দুইটা ডাইস, একটা ডাইসে সিমালটেনাস থ্রো অফ এ পেয়ার অফ ডাইস মানে দুইটা এক জোড়া ডাইস নিক্ষেপ করলে ফলাফলগুলো কিভাবে কাউন্ট হয়, 2 3 4 5 6। তাহলে দেখেন এখানে প্রথম ছক্কাটাতে 1, দ্বিতীয়টাতে 1, তাহলে এই 1 এর লাইনে একটাও আমাদের কি গ্রেটার দেন 7 হবে না, ঠিক আছে? প্রবাবিলিটি দ্যাট দ্য সাম ইজ, আচ্ছা টোটাল ফলাফল, হ্যাঁ টোটাল ফলাফল হচ্ছে একটা ছক্কা যেহেতু 6টা পার্শ্ব, দুইবার নিক্ষেপ করলে 36টা ফলাফল। তাহলে অ্যান্সার বাড়ি করতে হবে, নিচে 36 দিতে হবে, আর উপরের কথাটা আমরা জানি না, আমরা বাড়ি করবো এখন। তাহলে এই যে প্রথম ছক্কাটাতে 1, দ্বিতীয় ছক্কাটাতে 1, প্রথম ছক্কাটাতে 1, দ্বিতীয় ছক্কাটাতে 2, এইভাবে প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 6, 7 আসলো। তাহলে এই লাইনে একটা আমরা পাইলাম না। দ্বিতীয় লাইনে প্রথম ছক্কাটাতে 2, দ্বিতীয়টাতে 1, পাইলাম না। 2 2 2 3, এইভাবে কোথায় গেলে পাবো? এই যে 2 8 যেটা, এটা একটা, তাহলে একটা পাইলাম যেটা 7-এর থেকে বড়। এইভাবে আমরা সবগুলো লিখবো না, আমরা জাস্ট মাথা খাটাবো। সরি 2 6টা, হ্যাঁ। তাহলে এখানে 3 6 আর এইখানে হচ্ছে 3 5, এই দুইটা এই লাইনে, মানে 3-এর লাইনে 3 1 3 2, এইভাবে আর কি ছক্কাগুলোর 36টা ফলাফল নির্ধারিত হয়। প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 1, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 2। তাহলে প্রথম ছক্কায় 3, দ্বিতীয় ছক্কায় 1 আসলে যোগফল 4 হয়, 7-এর থেকে বড় হচ্ছে না, ঠিক আছে? সময় যেহেতু কম, তাহলে 4-এর লাইনে কোথায় পাবো আমরা? 4-এর লাইনে শেষেরটা তো অবশ্যই পাবো 7-এর থেকে বড়, তার আগেরটা পাবো 4 5, তার আগেরটা পাবো 4 4, আর 4 3 হলে এটা নেওয়া যাবে না, কারণ 7-এর সমান হয়ে যাবে, 7-এর থেকে বড় না লাগবে। তাহলে এই লাইনে আছে 3টা। তাহলে 5-এর লাইনে কি হচ্ছে? 5 1, এই পাশ থেকে শুরু করবো, 5 6, 5 5, 5 4,
5 3, তাহলে এই লাইনে হচ্ছে 4টা। তাহলে 6 লাইনে কি হবে? প্রথমটাতে 6, দ্বিতীয়টাতে 1, এটা বাদ দিয়ে বাকি সবগুলো নেওয়া যায়। 6 2 হলে 8 হচ্ছে, 6 3 6 4 6 5, কিন্তু 6টা নেওয়া যাবে না। কেন? কারণ 6 তো আবার probability that the sum is greater than 7 but less than 12 এর নিচে হইতে হবে। তাহলে এই যে 6 লাইনে আমরা পাইতেছি 4। তাহলে এই ফলাফলগুলো আমাদের অনুকূলে যাচ্ছে। তাহলে 1 2 এর আগে 3 3 3 6 6 7 10 4 14টা। তাহলে এই যে 14টা ফলাফল আমরা এখানে দেব। 2 দ্বারা কাটাকাটি করলে নিচে 18, উপরে 7। তাহলে 7/18 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এই 4টা সম্বন্ধে বিস্তারিত আইডিয়া এবং দ্রুত করার কলা কৌশল আগে থেকে জানা না থাকলে এই অঙ্ক করাটা বোকামি, কিন্তু আগে থেকে জানা থাকলে করা যাবে নিশ্চিত। তাহলে 7/18 হচ্ছে এই 14 নম্বর প্রশ্নের অ্যান্সার। এই প্রবাবিলিটি ম্যাথটা সবাই ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ওকে, তাহলে আমরা নেক্সট আসি 15 নম্বর। ইফ দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইনক্রিজড বাই 25% at its height is decreased by 20%, what will be the effect on its area? ক্ষেত্রফলের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য গুণন প্রস্থের হিসাব থাকে, এটা ডাবল মানে সাকসেসিভ ইনক্রিমেন্ট বা সাকসেসিভ ডিক্রিজ বা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্কগুলোর মতো হয়। কিরকম? যে 25% বাড়ার পরে 20% কমলে মোটের উপর কোনো কিছুই বাড়া কমা হয় না। এটা লজিকটা শতকরা অধ্যায় যদি কেউ দেখে থাকেন, তাহলে 100 টাকার পণ্যে, ঠিক আছে, 25% দাম বাড়লে ওইটা 125 টাকা হয়। এরপরে আবার যদি 100-তে ফিরে আসতে চায় তাহলে কমাইতে হবে 25 টাকা। 125-এ যদি 25 টাকা কমায় তাহলে 100-তে কমাবে 20%। এর মানে 25% বাড়ানোর পরে কেউ যদি 20% কমায় দেয় তাহলে সেটা মূলত শুরুর 100ই থাকে। এই লাভ ক্ষতির এই অঙ্কের সাথে এটার কি রিলেশন আমরা দেখব, বাট রিলেট করতে পারতে হবে। এটা হচ্ছে অ্যান্সারটা হবে নো সেন্স হবে। এখন নো সেন্স কেন সেটা আমরা ভেঙে ভেঙে দেখবো, বাট এইভাবে চিন্তা করলে দ্রুত হবে। এখন এই চিন্তাটার সাথে একটা সিমিলারিটিকে আমরা ক্যালকুলেশন করে দেখব। আমাদের বলতেছে কি যে এটা বেস অফ এ ট্রায়াঙ্গেল, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজে নেই, তাহলে এটা একটা নেই কি হচ্ছে বেস হচ্ছে 25%, তাই না? তাহলে এমন ভাবে সংখ্যাগুলো ধরে যাতে পার্সেন্টেজের হিসাবটা সহজ হয়। 30 40 50 নেই, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের 3 বাহুর রেশিওটা 3 4 5 মিলাইতে হয়। তাহলে 30 40 50 নিলে দশমিকের হিসাবটা সহজ হয়। তাহলে হচ্ছে কি হাইট 30, বেস 40, অতিভুজ হচ্ছে 50। তো বলছে দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইনক্রিজড বাই 25%। তাহলে বেসটা 25% মানে 25% বেড়ে গেল। 40-এর 25% মানে 10 বেড়ে হয়ে গেল নতুন বেস 50। এন্ড দ্য হাইট ইজ ডিক্রিজ বাই 20%। এই হাইটটা 30 ছিল, 30টা কমে 20% কমে গেল। তাহলে 10% 3, 20% হচ্ছে 6 যদি কমে যায় তাহলে হবে 24। তাহলে এই যে নতুন ত্রিভুজটা এইরকম, আগের ত্রিভুজটা ছিল এইরকম, এই নতুন ত্রিভুজটা। এখন বলছে ক্ষেত্রফল কি হবে? তাহলে আগের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান সমান 30 আর 40 গুণ করলে 1200, 4 × 60 600। এই যে বড় ত্রিভুজটা যখন ছিল তখন এরিয়া ছিল 600। আর নিউটা কি হলো? নিউটাতে হাফ গুণন এই যে এটা হয়ে গেল দৈর্ঘ্য 50 আর প্রস্থ হয়ে গেল কত 24। এই দেখেন 2 দিয়ে 24-কে কাটলে 12, এই যে নতুন হাইটটা কিন্তু 24। তাহলে 12 আর 50 গুণ করলে 600। এই 600 আর এই 600 যেহেতু সেম, সেহেতু এই প্রশ্নের অ্যান্সার আগের ক্ষেত্রফল যা ছিল নতুন ক্ষেত্রফল তাই, এরিয়া আনচেঞ্জড। এইভাবে করলে অনেকে সন্তুষ্ট, বাট এইভাবে করা স্টুডেন্টের সংখ্যা 5% খুঁজে পাবেন না। কি করবে? XYZ ধরে যেতে গিয়ে এইটার যে মানে জটিল অবস্থা বানায় ফেলবে, সেটা সমাধান আর করে কুল কিনারা পাওয়া যাবে না। এখন আপনার মাথায় কিভাবে এই 30 40 50 অথবা 300 400 500 খেলবে সেটা আপনাকে ডিসাইড করতে পারতে হবে। কারণ পার্সেন্টেজের কথা বললে তখন XYZ এগুলাতে যাওয়া যায় না, তখন 100 এর সাপেক্ষে বা পার্সেন্টেজের সহজে হিসাব করা যাবে, এরকম যে কোনো সংখ্যা মিলানো যায়। এক্ষেত্রে লজিক গুলো ঠিক রাখতে হবে। এখানে 30 এখানে 40 কেন নিলাম? এখানে যদি সমান সমান নিই তাহলে তো হবে না। আচ্ছা, ওকে। আর এই যে লাভ ক্ষতির অঙ্কের মাধ্যমে যেটা বোঝাইলাম ওইটা হচ্ছে সুপার একটা টেকনিক। ওই লজিকটা এই শতকরা রিলেটেড এরকম বর্গ আয়তক্ষেত্রে অনেক অঙ্কে কাজে লাগানো যায়। তো
কেন আমাদের অভিজ্ঞতার কারণে আমরা অনেক অ্যাঙ্গেল থেকে চিন্তা করাটা ধরাই দিই আপনাদেরকে, এবং এই ধরাই দেওয়া মানে এরকম না যে এমন অজানা কেন ম্যাজিক শিখা যেটা মনে থাকে না, এরকম না। আপনি আগে থেকে জানেন, কিন্তু আপনি ওই জিনিসটা এখানে রিলেট করেন না। এখন আমরা শেখাই যখন দেই, বা আমাদের অভিজ্ঞতার কারণে যখন এই টেকনিক গুলা মার্চ করে দেই, ম্যাচিং করে দেই, তখন আপনারা কিন্তু বলতে পারেন ও আসলে তো জিনিসটা এরকম, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। না হলে কি হবে জানেন, না হলে এক্স ওয়াই জেড ধরে অঙ্কের 12টা বাজায় শেষ। এটা হচ্ছে এই অঙ্কটাতেও এই অঙ্কটা দেখতে ইজি মনে হচ্ছে, কিন্তু আসলে জিনিসটা তো ইজি না, এটা প্যাচ আছে। বলছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ অ্যান আইসোসেলস ট্রায়াঙ্গেল, একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করুন ইফ ইটস প্যারিমিটার ইজ ইকুয়াল টু 28, যদি ধরি এর পরিসীমা হচ্ছে 28, এন্ড দ্য রেশিও অফ দ্য ল্যাটারাল সাইড, মানে দুইটা ল্যাটারাল সাইড মানে হচ্ছে সংযুক্ত আর কি, পাশাপাশি অবস্থিত বাহুর অনুপাত হচ্ছে 2:3। এখন একটা সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা পাশাপাশি বাহু, মানে এইটা বাহু এটা বাহু হইতে পারে, আবার এটা বাহু এটা বাহু হইতে পারে, মানে কোনটা কোনটা আমি জানি না। তবে এখন দেখি এটা এক্স, মানে আমরা, আর এটা হচ্ছে ওয়াই, এই ওয়াইটা হচ্ছে অসমান বাহু, আর এইটা হচ্ছে সমান সমান বাহু, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলছে। এখন আমাদের অ্যান্সার যে 2:3 বললো, তাহলে এটা 2 হলে এটা 3, আর এটা 3 হলে এটা 3, অথবা এটা যদি 3 হয় তাহলে এটা 2 হবে, এটা তখন 2 হবে। কোন স্টাইল হবে আমরা একটু দেখবো 28-এর সাথে রিলেশন করি। খেয়াল করেন, আমি যদি 3+3+2 সমান সমান 8 ভাগ ইকুয়াল টু 18, মানে এটার সাথে এক্স লাগাই দিই, তাহলে কিন্তু মিলতেছে না। এই জন্য আমরা সমবাহু ত্রিভুজটাকে এটাকে ধরবো 2x, এইটাও ধরবো 2x, আর এইটা হচ্ছে 3x, ওই অনুপাত অনুযায়ী ধরবো, তাহলে কিন্তু মিলবে। কিরকম? 2x প্লাস 2x প্লাস 3x সমান সমান 7x সমান সমান 28, মানে পরিসীমা যেহেতু 28, তাহলে x এর মানটা হচ্ছে 4। তার মানে এই বাহুটা হচ্ছে 12, এই বাহুটা হচ্ছে 4 দুগুণা 8, আর এই বাহুটা হচ্ছে 8। এই যে আমরা পেয়ে গেছি, এখন আমাদের এটার ক্ষেত্রফল বের করলে অ্যান্সার হয়ে যাচ্ছে। এখন এটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা বের করতে হয়, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটার এ আর বি এর মান বের করতে যে অনেকের উল্টাপাল্টা লাগে, অনেকের ভুলে যায়। তো এই জন্য এই সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো প্রশ্ন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে বের করা সম্ভব। সেটা কি? বিষমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এন, এস মাইনাস বি, এস মাইনাস সি, আর এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এখানে পরিসীমা যেহেতু 28, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে 14। 14 থেকে 8 বাদ দিলে হচ্ছে 6, 14 থেকে 8 আবার বাদ, তাহলে আবার 6, 14 থেকে 12 বাদ দিলে হচ্ছে 2, এটার উপর রুট ওভার দিলে আনসার চলে আসবে। দেখেন এই 2টা 6 থেকে আমরা পাইতেছি কত? আমরা পাইতেছি একটা 6, কারণ রুটটা ডিলিট করে দিলাম 6 স্কয়ার থেকে। আর এই 14 থেকে একটা 2 কে বের করে এই 2 এর সঙ্গে লাগাই দিলাম, তাহলে 2 2 4, 4 এর উপর রুট দিলে হয়ে যাচ্ছে 2, 2টা রুটের বাইরে চলে আসলো। আর এইখানে থাকলো 14, 14-এর উপর একটা রুট 7 থেকে গেল, কারণ কি 14 থেকে 14 কে তো আমরা 7√2 দিছি। আচ্ছা, এটা আপনি 8টা লাইন লিখলে সহজে বুঝবেন। এটা সমান সমান হচ্ছে 6 স্কয়ার গুণন 2 স্কয়ার গুণন 7 সমান সমান 6, মানে 6 দুগুণা 12 √7। এই 12√7 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যেটা বি নাম্বারে আসছে। কাহিনী অনেকগুলা, প্রশ্নের মধ্যে তো এতগুলা প্যাচ দিছি না, আমার কি করার আছে? তাহলে 16 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, 12√7। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। আসি 17 নম্বর। এটা একটা সোজা প্রশ্ন ছিল। বলছে দ্য প্যারিমিটার অফ এ রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ 72 মিটার্স ইফ দ্য লেন্থ ইজ 6 মিটার্স মোর দ্যান টুয়াইস দ্য ওয়াইড, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড? তাহলে বলতেছে যে একটা রেক্টেঙ্গুলার ফিল্ডের পরিসীমা হচ্ছে 72, যদি লেন্থটা 6 মিটার বেশি হয় প্রস্থের দ্বিগুণের থেকে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড, এরিয়াটা কত? তাহলে প্রস্থ এক্স, দৈর্ঘ্য হচ্ছে 2x প্লাস 6, আর এইটা সমান সমান হচ্ছে 72-এর অর্ধেক, মানে 36। এইভাবে চিন্তা করলে মুখে মুখে দ্রুত আগানো যায়। তাহলে 3x এর মান হচ্ছে 30, x এর মান হচ্ছে 10, তাহলে প্রস্থ হচ্ছে 10 আর দৈর্ঘ্য হচ্ছে 10 দুগুণা 20 আর 6 26, গুণ করলে হচ্ছে 260। আর এই ছোট ছোট কাজগুলো একটু সোলো ভেঙে ভেঙে বিস্তারিত লিখলে আপনার নোট খাতা তৈরি হবে, কিন্তু পরীক্ষার হলে টাইমিং মেনানোর জন্য অল্প কথায় ফাস্ট আগাইতে হবে। এই বন্ধু সবাই ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন।
জ্যামিতির এই প্রশ্নগুলো কেমন লাগলো, সমাধান বলেন, যতটুকু আমরা সমাধান করে দিলাম। 18 নাম্বার আসি, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সার্কামফারেন্স অ্যান্ড ডায়ামিটার অফ এ সার্কেল ইজ 60 সেন্টিমিটার, দেন রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ। এটা খুব বেশি জটিল কিছু না। একটা এখানে কোনো ক্লু যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা ধরি একটা বৃত্তের ব্যাস ধরেন 2r, তাহলে ব্যাসার্ধ হচ্ছে r, পরিধি হচ্ছে 2πr। তাহলে বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সার্কামফারেন্স মানে এই পরিধি আর ডায়ামিটার, ডায়ামিটার মানে ব্যাস, এই যে 2r, এটার পার্থক্য হচ্ছে কত, ইকুয়াল টু 60। তাহলে 2r যদি কমন নেই হচ্ছে কত, পাই মাইনাস 1 ইকুয়াল টু 60। তাহলে 2 আর 60 কেটে দিলে হচ্ছে কত, 30। তাহলে অ্যান্সার চাইছে কি, অ্যান্সার চাইছে দেন দ্য রেডিয়াস, এই আর এর মান, আর এর মান সমান সমান এই পাই মানে হচ্ছে 22/7 মাইনাস 1, তাহলে 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 30। তাহলে আর সমান সমান এই, এটা তো গুণ অবস্থায় আছে, তাহলে এখানে 7 যদি বিয়োগ করে, 7 থেকে 7 বিয়োগ করলে 22 থেকে 7 চলে গেলে থাকে 15, ওই পাশে যদি ভাগ করে দেই 30 গুণন উপরে 7 নিচে 15, মানে এই পাশে যেটা 15/7 ছিল ওটা ওই পাশে দিয়ে দিলাম। তাহলে দেখেন কত সুন্দর করে মিলাই দেওয়া আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 14। 18 নম্বর প্রশ্নের অ্যান্সার রেডিয়াস হবে 14 অ্যান্সার। এই 18 নম্বর পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। ওকে, আমরা নেক্সট আসবো 19 নম্বর। এই প্রশ্নটা ক্লাস 9-10 এরকম অনুপাতের অধ্যায় আছে, ঠিক আছে। এইটা হচ্ছে যোজন বিয়োজনের অঙ্ক, ঠিক আছে। আর এই প্রশ্নটা পরীক্ষা হলে দেখার পরে ওকে সালাম দিয়ে নাম্বার ফেরত দিয়ে, ভাই আপনার প্রশ্ন আপনার কাছে রাখেন, নাম্বারও আপনার কাছে রাখেন, কারণ এই প্রশ্ন তো সমাধান করতে গেলে অনেকগুলো লেখার পরে সমাধান আসবে, আবার শর্টকাট মানও বসানো যাবে না। তাহলে এই প্রশ্ন সমাধান করার দরকার কি? হ্যাঁ, তখনই সমাধান করবেন যখন আপনি অন্য সবগুলো ক্লিয়ার করে ফেলছেন এবং আপনার হাতে সময় আছে। তো যাই হোক, এটার সিস্টেম হচ্ছে যে যোজন বিয়োজন করতে হয়। যোজন বিয়োজনের সিস্টেম হচ্ছে উপরের রাশিটা একবার লিখতে হয়, তারপরে প্লাস দিয়ে নিচের রাশিটা, আর পরবর্তীতে নিচে উপরের রাশিটাই লিখতে হয় মাইনাস দিয়ে নিচেরটা। তাহলে এই রাশিটার সঙ্গে নিচের রাশিটা প্লাস করলে এই ঋণাত্মকটা আর ধনাত্মকটা কাটা যাবে, তাহলে এই জিনিসটা দুইবার থাকবে। এটা আমি লাইন স্কিপ করবো নাকি বিস্তারিত লিখে দেবো বলেন? প্লাস √3 মাইনাস এক্স, এটা আছে না, এটার সাথে প্লাস নিচের রাশিটা √3 প্লাস এক্স মাইনাস √3 মাইনাস এক্স। এই মাইনাসের কারণে আর প্লাসের কারণে এটা একটা কেটে গেল, আর নিচে কি থাকলো, নিচে থাকলো √3 এক্স প্লাস এক্স √3 মাইনাস এক্স, মাইনাস বিয়োগ করতেছি, বিয়োগ করলে এই যে √3 প্লাস এক্স মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে √3 মাইনাস এক্স। তার মানে এই মাইনাস প্লাস একবার কেটে যাবে আর এখানে প্লাস প্লাস মাইনাসটা কেটে যাবে। তাহলে উপরে থাকবে 2টা 3 √3 প্লাস এক্স আর নিচে থাকবে 2টা √3 মাইনাস এক্স। ডান পাশের কাহিনী কি, 2 এর নিচে একটা 1 আছে, তার মানে 2 যোগ 1, নিচে হচ্ছে 2 মাইনাস 1, তার মানে এই পাশে থাকবে শুধু 3। 2 2 কাটা, উভয় পক্ষকে বর্গ করলে রুটটা ডিলিট হয়ে যাবে, তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে 3 প্লাস এক্স, নিচে হচ্ছে 3 মাইনাস এক্স ইকুয়াল টু 9। আড়াআড়ি গুণ করলে বা 3 প্লাস এক্স ইকুয়াল টু 27 মাইনাস 9x, 9x টা এই পাশে আনলে 10x, বা 10x ইকুয়াল টু 3টা ওই পাশে চলে গেলে 24। তাহলে x এর মান এই যে কাটাকাটি করি 12 আর এখানে হচ্ছে 5, তাহলে ওই পাশে হচ্ছে 12/5। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে উপরে 12 নিচে 5, ডি নাম্বার আছে। এখন এখানে তো আমি দু একটা লাইন স্কিপ করলাম বা ফার্স্ট লিখলাম, আপনারা যদি লিখতে পারেন লিখবেন, কিন্তু সময় না হলে এটা করার দরকার নাই, ঠিক আছে। ওকে, তাহলে এই 19 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি 12/5। লাস্ট ওয়ান 20 নাম্বার। এইটা ত্রিকোণমিতির একটা প্রশ্ন আসছিল, তো এটা একটু লেজুর ভিত্তিক প্রশ্ন, কারণ হচ্ছে যে সময় সাপেক্ষ ব্যাপার, মানে বড় আকারে ভাষাগুলো দিছে, তো আমরা একটু দেখবো। তাহলে 2 সাইন স্কোয়ার আছে, এখানে আবার স্কোয়ার নাই, এখানে 3 আছে 0 আছে, তাহলে আমরা এইখান থেকে এই সাইনের সাথে কসের মিল করার জন্য 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এইখানে আমাদের গুণ করে দেই, 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এই 2 আর 3 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে -1 আসতেছে, -2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস
1 ইকুয়াল টু 0, মাইনাস কমন নিলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই পর্যন্ত বোঝা গেছে কিনা একটু কমেন্টে জানাবেন। তাহলে এটা যদি আমরা এরকম নেই 2a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1, তাহলে 2 অক্ষে 2 যোগ করে 1, হ্যাঁ মিডল টার্ম করা যায়। মিডল টার্ম করলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস শুধু cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন যদি আমি cos থিটা, আচ্ছা এটা কিন্তু মাইনাস দ্বারা গুণ করছি, যে এখানে যখন হচ্ছে কি -1 দ্বারা গুণ করে, তাহলে cos থিটা যদি কমন নেই, cos থিটা 2 cos থিটা কমন নিলে থাকে কি, থাকে হচ্ছে cos থিটা -1, আর এখানে -1 কমন নিলে থাকে cos থিটা -1। তাহলে এখন দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করা যায়, 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, বা আরেকটা হচ্ছে এই পাশে cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে 2 cos থিটা -1 ইকুয়াল টু 0 থেকে আমরা 2 cos থিটা ইকুয়াল টু 1 আর cos থিটা ইকুয়াল টু হাফ, এই হাফের পরিবর্তে আমাদের cos থিটা ইকুয়াল টু হাফ মানে হচ্ছে cos 0 ডিগ্রি, এই হাফটা হচ্ছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি আর থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা একটা রাশি মান। আর একটা মান হচ্ছে এই যে এখানে cos থিটা -1 আছে না, তাহলে cos থিটা -1 ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল টু cos 1, মানে 1 কে লেখা যায় cos 0 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান 0 ডিগ্রি। যেহেতু প্রশ্নের মধ্যে বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাকুট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণটা কত, 0 ডিগ্রি তো সূক্ষ্মকোণ হয় না, এই জন্য থিটার মানটা 60 ডিগ্রি। তাহলে এই 20 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি, 60 ডিগ্রি। তাহলে এই প্রশ্ন তো সমাধান করার থেকে না করাই ভালো, তাই না, সময় সাপেক্ষ ব্যাপার। তো এরকম এই যে শেষের দুইটা প্রশ্ন ছেড়ে দেওয়া এবং মাঝখানে আরো 2-1টা প্রশ্ন ছেড়ে দিলেও সমস্যা নাই। এই প্রশ্নের মধ্যে 20-এ 15 পেলে A+, ঠিক আছে। আচ্ছা, তো কেমন বুঝতে পারলেন আপনারা কমেন্টে জানাবেন। আশা করি সবাইকে ভালো লাগছে। ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন। আমরা এই সমাধানগুলার সহ সুন্দরভাবে একটা রিসেন্ট ব্যাংক ম্যাথ সলিউশন ইনশাল্লাহ ঈদের পরে নিয়ে আসতেছি, আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করবেন। ম্যাথের জন্য এরকম শুধু স্পেশালি রিসেন্ট প্রশ্নগুলার সমাধানের বই বাজারে একটাও নেই। আর আমাদের স্পেশালিটি হচ্ছে আমরা শুধু যখন ম্যাথ নিয়ে কাজ করি তখন আমাদের ফোকাসটা অনেক সুন্দর থাকে এবং সবগুলো আমরা সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ সহ দিয়ে দিতে পারি, যেটা গতানুগতিক বিভিন্ন রিসেন্ট জব সলিউশন টাইপের বইয়ে আপনারা প্রশ্ন সমাধান পাবেন, বাংলা অর্থ, বাংলা ব্যাখ্যা, সাইড নোট, শর্টকাট টেকনিক, এগুলো কিছুই নাই। এখন আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন দরকার কি, দরকার আছে, পরীক্ষা দিলে তখন বুঝবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আমাদের ব্যাংক রিসেন্ট ম্যাথ বইতে প্রিলি এবং রিটেন একসাথে থাকবে ইনশাল্লাহ। যাদের কাছে আমাদের পুরাতন বই আছে তারা অবশ্যই অবশ্যই কালেক্ট করবেন, তাহলে আপনার বইটা আপডেট হয়ে যাবে, নতুন বই আর কেনার প্রয়োজন হবে না। ধন্যবাদ সবাই।